নমস্কার, আমার সব ভিউয়ার এবং সাবস্ক্রাইবারকে ওয়েলকাম জানাবো আমার চ্যানেল প্ল্যাটফর্মে। এবং আমার তরফ থেকে এবং আপনাদের সবার তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাবো আমার সঙ্গে যিনি রয়েছেন মাননীয় শ্রী সোমনাথ দাস অধিকারী মহাশয়কে। স্যার, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এবং আমার সমস্ত ভিউয়ারের পক্ষ থেকে আপনাকে প্রথমে নমস্কার জানাই। অ্যাকচুয়ালি যার সঙ্গে আমি রয়েছি, আই এম সো লাকি অ্যান্ড ফর্চুনেট ফিলিং মাই সেলফ টু বি, বিকজ যার সঙ্গে রয়েছি তিনি পটাশপুর এলাকার অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার পটাশপুর 1 নম্বর ব্লকের একজন প্রথিতযশা মানুষ। ওনার খ্যাতি এক দিকে, কোনো নির্দিষ্ট দিকে এটা বললে ভুল বলা হবে, একসময় সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন। তবে সেটা আজকের বিচার্য বিষয় নয়। আজকে আমি যাকে আমার সঙ্গে পেয়েছি তার পরিচয়, তিনি জীববৈচিত্র্য সম্বন্ধে একজন বিদগ্ধ মানুষ, একজন ধারাবাহিক সৈনিক এবং একই সঙ্গে একজন গুণী শিল্পী। এবং এলাকার যারা পিছিয়ে পড়া মানুষজন, বিশেষ করে স্বয়ম্বর গোষ্ঠী যে সমস্ত মহিলারা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট বা প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের বিশেষ উন্নতির জন্য উনি কাজ করে চলেছেন। আমার আজকের এই পর্বে সোমনাথ দাস অধিকারী বাবুর কথাবার্তা আমরা শুনবো। স্যার, আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু কেবল আমার কথা না, এটা এই অঞ্চলের তথা পূর্ব মেদিনীপুরের সবাই জানেন। তো আপনার এই যে জার্নিটা, স্টার্টিং ফ্রম পলিটিক্যাল ক্যারিয়ার আমি বলবো না, আপনার বায়োডাইভার্সিটি বোর্ড এবং শিল্পী সত্তা সম্পর্কে এই যে লাইফটা, যদি একটু দু চার কথা আমার ভিউয়ারদের জন্য বলেন। আমরা পড়াশোনা করার সময় একটা ইডিওলজি, বাবা প্রধান শিক্ষক ছিলেন এবং তিনি নামটা রাধানাথ দাস অধিকারী, তিনি এমএলএ মানে জনপ্রতিনিধি হয়ে জিতেও ছিলেন। তার থেকে দেখা সাধারণ লোকের জন্য চিন্তা করা, মানুষকে পড়াশোনা করানো। আমাদের গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হাই স্কুল হয়েছে এখন গ্রেডাল বিদ্যানিকেতন। তারপরে অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে না থেকে যাতে আরো উন্নত হয়, স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে তারা পিছিয়ে না থেকে, অর্থাৎ পিছড়ে বর্গ লোকেদের দেখা, আর মেয়েদের অত্যাচারিত তাদের দেখা। তারপরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবর্তে আমি মিশে গেলেও মনের মধ্যে একটা ধারণা ছিল দারিদ্র একটা অসুখ, ব্যাধি। কিন্তু পরে যখন আমরা আরো অনেক কিছুর মধ্যে জড়িয়ে পড়লাম, সামাজিক কাজকর্মে, কোঅপারেটিভ
দপ্তরেও আমি সোসাইটিগুলোর সঙ্গে থেকেছি, কোঅপারেটিভ করে কিছু কাজ করার জন্য আমরা কাপাটের সঙ্গে তখন এমপি ফুলরনু গুহ আমরা হচ্ছে গরিব মেয়েদেরকে ছাগল দেবো, তারা ছাগল ছড়াবে। এই সমস্ত থেকে একটা মাথায় আসে যে দারিদ্র পৃথিবীর সবচেয়ে বড় ব্যাধি। মানে বানরসর কথায় পভার্টি ইজ দ্য ওয়ার্স্ট অফ ক্রাইমস। Not even of that, with the same thing, poverty, pollution and population. একদম 3 P's। 3 P's। একটা ট্রায়াঙ্গেল যদি কল্পনা করি, দারিদ্র থাকলে তার হচ্ছে পপুলেশনের সাথে সম্পর্ক রয়েছে। তারপরে দারিদ্র থাকলে তার পোভার্টি। দারিদ্র মানে একটা সংসারে কিছুই নেই, একজন ছিল, তার স্ত্রী হলো, 4টে বাচ্চা, 4 2 6টা বাচ্চা, তার দারিদ্রটা চূড়ান্ততম অবস্থায় চলে গেল। তখনই তার দারিদ্রটা দেখা দিল। সঙ্গে সঙ্গে সেই পরিবেশেও সে পপুলেশন বাড়াতে লাগলো, সেটা আরো বাড়লো, সঙ্গে সঙ্গে ওটা গিয়ে পড়বে পরিবেশের উপরে। আমরা তখন ভাবতাম যে মাঠ পড়ে আছে, যা পারো তাই করে দাও, লাঙল করে দাও, পাকার ঘর করো, রাস্তা করো, রেললাইন করো। কিন্তু দেখা গেল পরিবেশের কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো পরিবেশ, ধরুন আমাদের পৃথিবী অর্থাৎ এই গ্রহ রাজি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড 550 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। এটা স্টিফেন হকিং এবং নানলিকার বলেছিলেন। পরে এই গ্রহগুলো ভাঙতে আরম্ভ করে দিল। সেটা কত আর না 1530 কোটি বছর আগে বিগ ব্যাং বিস্ফোরণ হয়েছিল। তারপরে 500 কোটি বছর আগে পৃথিবী গ্রহটা তৈরি হলো। তারপরে আস্তে 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 করে এই তপ্ত পৃথিবীতে ঠান্ডা হয়ে গিয়ে অক্সিজেন, জল তৈরি হলো, কিছু এককোষী প্রাণী হলো, এবং অনেক কিছু প্রাণী হতে হতে শেষকালে 1 লক্ষ বছর আগে বিবর্তনের মাধ্যমে মানুষের জন্ম হলো। এবারে মানুষ জন্ম হওয়ার পরে যেই শিল্প বিপ্লব হয়ে গেল, অর্থাৎ আজ থেকে 200-250 বছর আগে, মানুষের উৎপাদনটা এত বেশি ব্যাপক হয়ে গেল, মানুষ নদী, সমুদ্র, পাহাড়, পর্বত কোনোটাতেই অগম্য হলো না, সব জায়গায় যেতে পারলো। ফলে প্রকৃতিটা ধ্বংস হতে আরম্ভ করলো। আমরা রেল লাইন করলাম, তারপরে জঙ্গল কেটে রেল লাইন করলাম, আমরা বাঁধ বাঁধলাম, নদী স্বাভাবিক গতিপথ নষ্ট হয়ে গেল, পুরো প্রকৃতির উপরে অত্যাচারটা বাড়তে লাগলো। আমাদের ধারণা অর্থনৈতিকভাবে উন্নত হলে আমাদের দেশের দারিদ্র দূর হবে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগে জওহরলাল নেহরু নদী পরিকল্পনাগুলো করেছেন, তাতে কিন্তু দারিদ্রতা দূর হয়নি, বরঞ্চ সেই উন্নয়নের নামে প্রকৃতিকে আমরা বেঁধে ফেললাম। এই যে প্রকৃতির শৃঙ্খল, এটাই হচ্ছে পরিবেশটাকে খারাপ করতে লাগলো। এটা বুঝতে পেরে আমরা 2012 সালে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ, যেটা আছে ভারতবর্ষ 2002-2004 অ্যাক্ট অনুযায়ী তৈরি হয়েছিল, 2004 অ্যামেন্ডমেন্ট করে আইনত কার্যকরী হলো ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি দিল্লিতে, তারপরে পর্যাবরণ দপ্তর, তারপরে প্রত্যেকটা রাজ্যে হলো জীববৈচিত্র্য পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি। তখন মন্ত্রী ছিলেন আপনার দস্তিদার, সুদর্শন ঘোষ দস্তিদার। ওনার কাছে গিয়ে ওনার দপ্তরে গিয়ে আমরা কাজ আরম্ভ করি। প্রত্যেকটা ব্লকের, আমি পটাশপুর ব্লক মানে এই জীববৈচিত্র্য পর্ষদের একজন কর্মী। সেখানে কাজ করতে গিয়ে আমরা ফিল্ডে গেলাম। ফিল্ডে গিয়ে একটা গ্রাম, কি ধরনের লোক বাস করে না নানা জাতির, কি ধরনের লোক বাস করে নানা বর্ণের, রঙের, কি ধরনের লোক বাস করে না অর্থনৈতিক তারতম্য। তাহলে এই জিনিসগুলো যে হচ্ছে, এটা তো একরকম শোষণ। তাহলে কি ভগবানের জন্য একটা লোক কালো হয়ে গেলে সে খেতে পাবে না? না, ভগবান যা দিয়েছে, যার জন্য আদিবাসীরা কালো, তা কি আছে, তারা জঙ্গলে থাকতো, খেত। কিন্তু জঙ্গলে যখন খনি উৎখনন করতে গিয়ে তাদেরকে উৎপাট করে দিলাম, তখন তারা শহরে চলে এলো। They are becoming to be migrated. Related to one another, closely related, কিন্তু তার নিজের বাস্তুচ্যুত হয়ে যাওয়াটা তার পক্ষে কিন্তু আমরা দেখছি রিলেটেড নয়। সভ্যতার ভাষায় মাস্টারমশাই যেটা বলছেন যে রিলেটেড টু হোয়াট ফর। আমরা চাষ করছি পেটে জ্বালা মেটানোর জন্য, ধান জমিতে ট্রাক্টর দিয়ে ধান চাষ করছি, লাঙল নেই, গরু নেই, এখন এড়ে বাছুর পাওয়া যায় না, গাইর দুধ পাওয়া যায় না, আমুল দুধ খেতে হয়। সেই জায়গায় আমরা দেখলাম যে পরিবেশটা নষ্ট হচ্ছে। তাহলে কি পরিবেশটা নষ্ট হচ্ছে, পরিবেশটা কাকে বলে? তখন আমরা দেখলাম মাটি, জল, বায়ু, গাছপালা, নানা রকম প্রাণী। বেশ ভালোই তো হয়েছে, আমরা তো বেশ জলকে রেখে দিয়েছি বান্দি। জল না পাচ্ছ, জলের ট্যাঙ্কিতে তোমার কাছে জল পৌঁছে দেওয়া আছে। জলের ট্যাঙ্কিতে জলটা বেরোচ্ছে মাটির তলা থেকে, দেখা যাচ্ছে বৃষ্টি কমে গেল, নদীর জল ভেসে চলে গেল, মাটির তলার যে জল কয়েক লক্ষ বছরের সঞ্চিত জল আস্তে আস্তে কমতে চাইছে। আমার কাঁথি যখন জয়েন্ট মহকুমা ছিল, সেই কাঁথি মহকুমার শহর কাঁথি
শহর খাতির লিমিটেড জায়গার মধ্যে জল আছে, তার বাইরে বেরোলেই টিউবওয়েল দিয়ে 2000 ফুট চালিয়ে দিলে তার জল পাওয়া যাবে, মানে সমুদ্রের জল যে ঢুকে যাচ্ছে। মানে স্ক্যারসিটি অফ ওয়াটার। আমরা এই দক্ষিণবঙ্গে বাস করি, আমাদের পশ্চিমবঙ্গে সবাই এখন বোতলের জল খায়, এবং সেই বোতলের জলটা কোথেকে হচ্ছে না, তারা গ্রামে চলে আসছে, ডিপ টিউবওয়েল দিয়ে ধান চাষের ক্ষেতের কাছ থেকে জল তুলে নিয়ে বোটলিং ওয়াটার করে পাঠিয়ে দিচ্ছে। আমরা ভাবতে পারিনি 30 বছর আগে যে আমাদের নিজস্ব যে পুকুরের পানীয় জল স্বচ্ছ টলটলে, সেই শালুক ফোটা পুঁটি মাছ, জিওল মাছের পুকুরের জল আমরা খাবো না, এখন তোমাকে বোতলের জল খেতে হবে। দুদিন পরে আমাদের অক্সিজেন ফুরিয়ে যাবে, আমাদের গাছপালা সব ধ্বংস করে দিচ্ছে, পুরনো গাছ সমস্ত কেটে ফেলা হচ্ছে। বনসৃজন প্রকল্পের নামে সিপিএম এর আমলে 1977 সালে গাছ লাগানো আরম্ভ করলো, সমস্ত গাছ কেটে দিয়ে কেবলমাত্র ইউক্যালিপটাস, এই 3টে গাছ লাগানো। ন্যাচারাল সমস্ত প্ল্যান্টস গুলোকে ডিস্ট্রয় করে দেওয়া। ন্যাচারালটা পরে আসছে, কমার্শিয়াল করতে গিয়ে খুবই ভালো, গাছ কাটবো, গাছ বিক্রি করে দেবো, গাছ আবার লাগাবো। আমাদের সরকার বলে দিল একটা গাছ কাটলে 100টা গাছ লাগানো হবে, গাছ কাটা হচ্ছে। আমাদের প্রত্যেকটা ব্লকে 40টা 50টা করে সমিল হয়ে গেছে, কিন্তু গাছ লাগানোর বেলা কেউ নেই। আর গাছ লাগালে সেই মনোলিথিক প্যাটার্ন, একই রকমের গাছ লাগাবো আর অন্য কোনো গাছ লাগাবো না, ফলে আর বাকি যে গাছ, আবার আমরা নিজেরাই বলছি বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী। আমরা তো শাস্ত্রে বলি একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, হ্যাঁ তিনি এক, কিন্তু বহুরূপে তিনি বিধৃত। আমরা সেই বহুরূপকে কাটতে আরম্ভ করবো। এই বহুরূপের দরকারটা কি আছে না, যে দুর্ভাগাসটা মাটিতে হয়ে থাকতো, সে করতো কি, শুকনো মরুভূমিটাকে, শুকনো মাটিটাকে সরস করে জল টেনে নিচ্ছে, গাছটার শিকড়টাকে দিক করা, সেখানে পোকামাকড় থাকতো। সমুদ্রের ধারে কিছু কেয়া জঙ্গল হয়ে আছে, কেয়া ফুল যে জানে সে ফুল আনতে যাবে, কিন্তু অন্য লোক গাছে হাত দিলে তার হাতে কাঁটা পড়ে যাবে, যে বলছে ওরে বাবা কেয়া গাছ উপড়ে ফেলে দাও। দেখা যাচ্ছে সমুদ্রের ধারে, আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমুদ্রটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ভাগে, প্রায় 65 থেকে 100 কিলোমিটার সমুদ্রের বেল্টে আমরা বাস করি। টোটাল 250 কিলোমিটার সমুদ্রের মধ্যে শুধু মেদিনীপুর পূর্ব জেলাতেই আছে আমাদের এত, কিন্তু সেই সমুদ্রের ধারে সমস্ত কেয়া গাছ ফেলে দেওয়া হয়েছে। এই জায়গায় ফিরে সবচেয়ে মনে হয় আরো ব্যাপার, উনি ভালোই বলবেন, ওনার সমুদ্রের ধারে ঘর, বালি যে নিজস্ব একটা টেক্সচার এবং স্ট্রাকচার আছে, নট ইভেন অফ দ্যাট, তার যে ইকোসিস্টেম, একদম এটাকে বলছে ডিউন। একটা বালি যখন এসে সমুদ্রের, যখন বাতাসটা ঝাপটা মেরে বাতাসে ধাক্কায় জলটা যখন তীরের দিকে নিয়ে যাচ্ছে, তখন সামনে 30 ফুট উঁচু বালুয়াড়ি, আমাদের কলেজে ভেটে গেছি, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে সে প্রতিহত হচ্ছে, ঢেউটা কমে যাচ্ছে। সেখানে কমলি গাছের মতো লতা, সবুজ ঘাস এবং এই কেয়া জঙ্গলটা অদ্ভুত। আমি নিজে বাগানে রেখেছি, তার শিকড়গুলো এমন, লোকে বলে পড়তে গেলেই ঠেস মূল, এদিকে চলে গেল ঠেস লাগিয়ে দিল, ওদিকে গেল ঠেস, মানে গাছটা ওরকম করতে করতেই সে কিন্তু বেঁচে থাকে। এবং অবাক কথা, সেই কেয়া গাছের তলাতে গিরগিটি, টিকটিকি, নানা রকম কাঁকড়া এসে বাসা বাঁধছে, আমরা শেল্টার পাচ্ছে, এবং তারা ওই বালির ঝড়টাকে আটকে দিচ্ছে। স্ট্রাকচারটাই ঠিক রাখবে, এই স্ট্রাকচারটাকে বলছি আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। ঠিক আমাদের দিদিমণি বলেছিলেন যে আমার গলায় একটা হার আছে, তাতে অনেকগুলো পুঁথি কাঠি, নানা রং বেরঙের বিট গুলো আছে, দানাগুলো, কিন্তু মাঝে একটা মা পয়সা একটু সোনার টুকরা করে দিয়েছে। তো হঠাৎ একদিন ছিঁড়ে গেল, পড়ে গেল, সবগুলো পড়ে গেল। আমি প্লাস্টিকের কাঠিগুলো পেলাম, কিন্তু সোনার টুকরো পেলাম না। কারণ আমরা শেষ কথা যেটা বলতে গেছি, যে এই সভ্যতাতে বাঘ, সিংহ, হাতি, সভ্য মানুষ, উড়োজাহাজ, লকডাউন হয়ে গেছে, কয়েক কোটি উড়োজাহাজ নাকি হ্যাঙ্গারে রাখবার উপায় নেই, তাকে বিক্রি করা হবে। তা কিন্তু আদপে যে মানুষ নামক যে সোনার টুকরোটুকু পৃথিবীর এই কয়েকশো কোটি বছর, মানব সভ্যতার 1 লক্ষ বছরের যে সম্পদ ঈশ্বর কিংবা ভগবান কিংবা প্রকৃতি তৈরি করেছিল, মনে হয় সেই সোনার টুকরোটা হারিয়ে যাবে। আমি পাবো একটা কথা স্যার আমরা শেষ করতে পারি, যে মোটামুটি আমরা যদি প্রকৃতির যে পোটেনশিয়ালটা রয়েছে, তার যে প্রোডাক্টিভ পাওয়ারটা রয়েছে, তা যদি আমরা ঠিকঠাক ভাবে সঠিক পরিকল্পনা এবং সেটা পরিবেশমুখী পরিকল্পনার মধ্য দিয়ে যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে এখনো সম্ভব প্রকৃতির ন্যাচারাল রিসোর্স দিয়ে পপুলেশনকে সাস্টেইন করা। আমরা একটা কথা বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। উন্নয়নটা কি হবে? উন্নয়ন মানে, উন্নয়নটাকে বলা হয় উন্নয়ন, উন্নতি। উন্নয়নটাকে আনতে হয়, আর উন্নতিটা নিজে থেকে হয়। একটা মানুষ নিজের জোরে দাঁড়িয়ে, একটা গরিব সাধারণ ঘরের ছেলে পড়াশোনা করে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, সেটা হচ্ছে উন্নতি। আমরা যতই দিই না কেন টাকা পয়সা, ঘর বাড়ি, রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, মানুষের যে লোভের মাত্রাটা বাড়তে আরম্ভ করেছে, অর্থাৎ সেই উপনিষদের কথায় তেন ত্যাক্তেন ভুঞ্জিতা মা বৃদ্ধ কস্য সিদ্ধ ন, তুমি ত্যাগের দ্বারা ভোগ করো, শুধুমাত্র ভোগ করো। গান্ধীজিও বলেছিলেন
যে প্রকৃতি তোমার বেঁচে থাকার জন্য সবকিছুই অজস্র অঢেল, তার কোনো সীমা নাই দিয়েছে, কিন্তু প্রকৃতিটাকে লুণ্ঠনের জন্য। আমাদেরকে প্রকৃতি যদি আমরা চাই আমাদেরকে রক্ষা করুন, তাহলে আমাদেরকে প্রকৃতিকে রক্ষা করতে হবে। এই মেসেজটা আপনার কাছ থেকে নেবো। এবং একটা কথা, আমি শেষ পাতে নয়, এটা শুরুর শেষ অংশ, আমি বলবো যে পেছনে যে আমরা বুক সেলফটা দেখছি, জাস্ট এর ভিতরে প্রচুর রেয়ার বুকস রয়েছে। আমি আজকে হয়তো এই পর্বে পুরোটা কভার করতে পারবো না। বিদগ্ধ মানুষ সোমনাথবাবু এবং বায়োডাইভার্সিটি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহু সেমিনার করেছেন, এবং একই সঙ্গে বাড়িতে এমন একটা জিনিস তৈরি করেছে যেটা আমরা এই পরের পর্বে দেখতে যাব। সেটা হচ্ছে, আমি আমার কথায় বলি, মিনি অভয়ারণ্য বা মিনি স্যাংচুয়ারি। মানে দক্ষিণবঙ্গের এমন কোনো হয়তো প্রজাতির গাছ বা সাধারণ যে সমস্ত প্রাকৃতিক প্রাণী রয়েছে ন্যাচারালি, তাদের দেখা আমরা এখানে পাবো না। সাপ এবং বিভিন্ন রকম বিপন্ন প্রাকৃতিক প্রাণীর উদ্ধারে এবং তাকে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে সোমনাথবাবু পরিচিত নাম। প্রত্যেক বছর অন্তত বেশ কিছু বিষাক্ত সাপ, যেগুলো আমরা ভয় পাই, খরিস বা এই ধরনের সাপ যেগুলো, সেগুলোকে তিনি রক্ষা করেন এবং তাকে পুনর্বাসন দেন নিজের বাড়ির জায়গায়, কখনো কখনো বন দপ্তরের হাতে। তো এরকম একজন মানুষের সঙ্গে আজকে আমরা থাকতে পারছি ব্যক্তিগতভাবে, এটা আমার একটা খুব ফরচুন, এবং আমার ভিউয়ারদেরও মনে হয় স্পেশাল অকেজন ফর ইউ টু মিট সাচ এ গ্রেট পার্সোনালিটি। এবং আমি এই পর্ব থেকে সরাসরি চলে যাব আমাদের বাগানে, এবং যে বাগানে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে বেশ কিছু সারপ্রাইজ। এই কারণে বলতে চাইছি, অনেকের কাছে মনে হবে ইট ইজ কোয়াইট কমন, না কমন বাট ইয়েট আনকমন। তো সেটা কি এমন জিনিস যেটা রয়েছে আমরা দেখবো পরে পর্বে। তবে এই পর্বে আমি সোমনাথবাবুকে থ্যাংক ইউ জানাবো। স্যার, আপনি আপনার ভ্যালুয়েবল টাইম এতটা দিলেন, এবং ডেফিনেটলি আমরা চাইবো আপনি অনেকদিন সুস্থ থাকুন, আরো বেশি করে প্রকৃতির জন্য, মানুষের জন্য কাজ করুন, কারণ এই ধরনের মানুষের সংখ্যা পৃথিবীতে এখন খুব কমে এসছে। স্যার, আমার পক্ষ থেকে, আমার সমস্ত ভিউয়ারের পক্ষ থেকে আপনার সুস্থ নিরোগ জীবন আরো দীর্ঘায়ু কামনা করে এই পর্বটা শেষ করছি। স্যার, ভালো থাকবেন। এখন যাকে মিট করছি, বলাই বাহুল্য, সোমনাথ দাস অধিকারী বাবু এই অঞ্চলের জীব বৈচিত্র্য নিয়ে যারা কাজ করছেন, তাদের অগ্রগণ্য বা পথিকৃৎ বললে নিঃসন্দেহে এটা মনে হয় আমার পক্ষে যথোপযুক্ত তো হবেই, এবং একটু হয়তো কমিয়ে বলা হবে। এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ওইটা কিন্তু ওনাদের বাগান। তো স্যার, এই বাগানে কি কি ভ্যারাইটিসের গাছ রয়েছে যদি একটু বলেন আর কি। আমরা হচ্ছে মানে বাবার আমল থেকেই যে সমস্ত গাছগুলো হয়ে আছে, সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখা বা রেখে দিলে চাষবাস হয়। সবজি চাষ হয়েছে, পুকুরে মাছ চাষ হয়েছে, কলা গাছ লাগিয়েছি, কাঁঠাল গাছ লাগিয়েছি, কিন্তু যে গাছটা ন্যাচারালি হয়ে আছে তা কিন্তু আমরা নষ্ট করি। যেমন এইখানে একটা গাছ আছে, এটা গাছে একটা লতা জুড়ে আছে। এই যে লতাটা জুড়ে আছে, এটাকে আমি কাটছি না, এবারে দেখবো এই লতাটা কি, তারপরে কাটবো, নাহলে কাটবো না। এই একটা গাছ হয়ে আছে, এটা কিন্তু ফুল গাছ নয়। আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি এটা কি গাছ, একটু 4-5 ফুট বড় হয়, আইডেন্টিফাই করতে পারিনি, মানে তার পরিচয়টা পাইনি। এখানে একটা গাছ আছে, এটাকে বলছে সহদেবী। সহদেবী একটা ঔষধি গাছ, সারা সারা ফুল হয়, সহদেবী। এইখানে এই গাছটাকে রাবণলতা বলে, এটা ইনভেসিভ, বিদেশ থেকে এসছে, এটা কেটে গেলে রক্ত লাগাতে হয়। আচ্ছা, এই যে গাছটা, এটা হচ্ছে ভরভরি, এর গন্ধটা এত বিষাক্ত ধরনের, পোকামাকড় সাধারণত আসে না। এছাড়া আর বাকি যে সমস্ত গাছ আছে, এটা মেথি শাক, লোকের তরকারি করে খায়। এরকম এখানে একটা গাছ আছে, এটা অদ্ভুত ধরনের গাছ, বাঁশ ঝাড়ে হয়ে থাকে। এর পাতাটা একটু ডেকোরেটেড পাতা, লতানো, শক্ত, চাওড়া লতা বলে। আমাদের দেশের মাছ ধরার জন্য তাকে বেঁধে ঘনি, মুগরি, এই ধরনের যে সমস্ত তৈরি করা হয় মাছ ধরার জন্য, সেটা দিয়ে ব্যবহার করা হতো, কিন্তু দড়ি ব্যবহার করতো না, জলে নষ্ট হতো না। আমাদের এখানে এই মুগরির ভেতরে সাপ পড়ে গিয়েছিল, খরিস সাপ, এটাতে পড়েছিল, সেই অবস্থায় আমার কাছে এসেছিল। তা সাপটাকে বের করে ছাড়া হয়েছে, খুব পুরনো দিনের, কিন্তু মাছ খাওয়ার লোভে মানুষের যে ফান্ড কেসে তারা চিনত না সাপটা, তারা মাছের সঙ্গে পিছন ঢুকে গেছে, বেরোতে পারেনি। তা এই সমস্ত সাপগুলো কিন্তু আমরা এখানে ছাড়ি। এখানে একটা গাছ আছে, এটা ভেটুক গাছ। এই ভেটুকের ফুল বা ঘেটু গাছ, মানে এটাকে ভাট ফুল যাকে বলে, ভাট ফুল। আচ্ছা, এটা ইংরেজি নাম ক্লিওডেন্ড্রাম। এটা আছে, থাকুক, আমার তো কোনো ক্ষতি করছে না। পাশেই তো একটা ফুলের গাছ আছে, পাশেই গন্ধরাজ আছে। আমার এর মাঝে মাঝে হঠাৎ কিছু কিছু গাছ হয়, সেটা হচ্ছে যেমন এখানে একটা গাছ আছে একদম নতুন, এই গাছটা হচ্ছে বামুনহাটি ব্রহ্মষষ্ঠী, এটা কৌটিল্যের অর্থশাস্ত্রের উল্লেখ আছে।
এই যে গাছটা সাদা সাদা ফুল হয়, থোকা থোকা লম্বা লম্বা স্টিক হয়ে বেরিয়ে চলে যায়, এটা বামুনহাটি। এটা প্রচণ্ড উপকারী একটা, চরক ষষ্ঠীতে বলা হচ্ছে ব্রহ্মষষ্ঠী। ব্রহ্মষষ্ঠী এই হচ্ছে অরণ্য যেখানে সে তার নিজের ইচ্ছায়, এই যে এত বাদুড় আছে এখানে, এই পাতাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কুসুম গাছ। এটা কুসুমের ফল হয়, ফল থেকে বীজ থেকে তেল হয়, কুসুম তেল বাজারে আপনারা ব্যবহার করেন মাথা ঠান্ডা রাখার জন্য। এর কিন্তু কাঠ ভীষণ শক্ত। তো এই কুসুম গাছ আমি কিন্তু লাগাইনি। বাদুড় আছে, তারা খায় বিভিন্ন জায়গায়, লোকে বলে বাদুড় তো তোমার ফল বাগানের ফল খেয়ে যাবে। না, ওরা আমাদের বাগানের ফল কম খায়, ওদের খাওয়ার যে টেকনিকটা একটু অন্যরকমের। ওরা খুব পাকা জিনিসটা ধরে, কোনো কারণে মুখ ফসকে যা পড়ে যায় সেটা নিচে পড়ে গেল, কাঁচা জিনিসে মুখ দেয় না। ওই দু একটা বাচ্চা যদি কাঁচা একটু কামড়ে টামড়ে দেয় ফেলে দিবে। এবারে ওরা বেশিরভাগ আমাদের যে বাগান আছে, আর ধরুন গোটা 15 ধরুন আম গাছ, তো 1500 বাদুড় যদি ঠিক মতো মন দিয়ে খায়, একটাও আম থাকার কথা না। পেয়ারা গাছে পেয়ারা খাওয়া আরম্ভ করলে থাকবে, সন্ধ্যের সময় এরা চলে যায়, আবার ভোর দিকে সব ঢুকতে থাকে, সারাদিন চুপচাপ থাকে। মাঝে মধ্যে শামুক করে এই সমস্ত গাছগুলোর মাথায় এসে বসে, সহাবস্থান। এই যে ইকোসিস্টেম বা বায়ো যে অ্যারেঞ্জমেন্টটা, তাতে আমরা করি কি, মানুষ বেশি চালাক, এ থাকবে না, ও থাকবে না, আমি থাকবো, অ্যান্ড লাইক মাই ফ্যামিলি। এটাকে বলা হয় লাল নোটে। লাল নোটে অনেকে বলে হচ্ছে লাল মুসাকানি। বাগানে ক্যারি করে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু এর অদ্ভুত ঔষধি গুণ আছে। এই পাতাটা বাটবার পরে গ্রামের লোকরা মাঠে কাজ করতে যায়, মাঠে কাজ করতে গেলে লাল প্যাচ হয়ে যায়, ঠিক মতো না চিকিৎসা করতে পারলে ঘা হয়ে যায়। এবারে পায়ে চুলকানি, এইটা বেটে লাগিয়ে দিলে কিন্তু একদম অব্যর্থ। আচ্ছা, এইখানে একটা গাছ আছে, এই পাতাটা বৈশিষ্ট্য, পাতাটা আমি পরে দেখাবো। এটা হচ্ছে নিমোয়া। এই যে মাঝখানটা গর্ত মতো, এর যে শিকড়, এটা হচ্ছে আদিবাসীদের হেঁড়া তৈরিতে কাজে লাগে। এটা একটা বৈজ্ঞানিক নাম ফাম আছে, 14টা যে জড়িবুটি দিয়ে যে আদিবাসীরা হেঁড়া বানায়, এটা নিমোয়া গাছ। এখানে আছে টক শুষ্নি, আমরা শুষ্নি আমরুল যাকে বলে, টক শুষ্নি, এ তো ঔষধি গুণ তার আছে। এই যে ঘাসটা, এটাকেও আমরা দেখছি বৈজ্ঞানিক নাম ব্যাম্বু গ্রাস, অর্থাৎ বাঁশের পাতার মতো ভেতরে পিছনে কাঁটা, ব্যাম্বু গ্রাস। তাই আমার কথা হচ্ছে যে আমরা কিন্তু কাউকে আমাদের বাগানে এই পাতাগুলোতে আমরা আগুন লাগিয়ে দিই না। এই পাতা হচ্ছে হিউমাসে মাটির ওপরের আস্তরণ, সে হচ্ছে তার জামার মতো। আস্তে আস্তে গাছ যেটা খেয়েছিল, গাছ তো নষ্ট একদম করে না, সে আবার তার মাটিতে ফিরিয়ে দিল, যে মাটি থেকে তার খাদ্য সঞ্চয় করবে। আবার এই পাতাগুলো সরিয়ে দেওয়ার পরে দেখা যাবে যে এখানটা একটু ভেজা ভেজা, সেখানে ঘাসগুলো এসছে, শিকড় দিয়ে তার মাটিকে ভিজিয়ে দিচ্ছে। এবং আমাদের এই বাগানে প্রচুর পরিমাণে কেঁচো আছে। কেঁচো, এই একটা যেটা বলা হয় সজীব মাটি, হ্যাঁ মাটি সজীব। সেই মাটির মধ্যে 1 গ্রাম মাটির মধ্যে কয়েক কোটি প্রাণী, প্রোটোজোয়া থেকে আরম্ভ করে মস থেকে আরম্ভ করে নানা রকম মাটির তলায় থাকা ব্যাকটেরিয়া এর মধ্যে থেকে তারা মাটিটাকে নরম করে। এবার আমরা করলাম কি, কুপিয়ে দিলাম, সারের ওষুধ দিয়ে দিলাম, সেগুলো সব মরে গেল। ফলে আমাদের ফুল গাছে ফুল হচ্ছে না, ফল গাছে ফল হচ্ছে না। এবং মানে নেচারের যে একটা নিজস্ব সাইকেল রয়েছে, একটা কোরিলেশন বা কোঅর্ডিনেশন রয়েছে, সেটাকে আমরা মানুষেরা নিজেদের সাথে ভেঙে দিচ্ছি। সেটা আমরা না বুঝি, ভাঙা দরকার। বিজ্ঞানীরা তো অ্যাটমিক স্ট্রাকচারটাকে ভাঙছে, গড়ছে, লার্জ হ্যাড্রন কোলাইডার দিয়ে বোসন কণিকাকে আবিষ্কার করছে, এই সমস্ত ধরনের, কিন্তু সেটা বুঝে কাজ করছে। আর আমরা কি করছি, অবুঝের মতো শুধুমাত্র এই যে ঘাস মারা গ্লাইকোফোসেট দেওয়া হয়, এই গ্লাইকোফোসেট মারার সঙ্গে সঙ্গে সবুজ পাতাগুলো পুড়ে গেল, সব ঘাসগুলো মরে গেল। যেখানে ঘাস থাকবে না সেটা মরুভূমি হয়ে যাবে। তাহলে আমাদের প্রযুক্তি মানুষকে, পৃথিবীর যে মা, তাকে নষ্ট করে ফেলবে। মানে অ্যাকচুয়ালি ঘাস এবং পিঁপড়ে এরা হচ্ছে সেই প্রজাতি যারা মানে পৃথিবীর আদি থেকে এখনো পর্যন্ত মেজর কোনো চেঞ্জ ছাড়া বেঁচে আছে। না শুধু তাই নয়, তারা প্রতিনিয়ত রিসাইক্লিং যে মেথডটা, পুনঃস্থাপন, অর্থাৎ আমরা পেচ্ছাপ করছি, কিডনি ছিল বলে, কিডনি যাদের ছিল না তারা পেচ্ছাপ করতে পারে না, তারা ওই দূষিত পদার্থটা শরীরের মধ্যে রাখে। হাইবারনেটিক 3 মাস যখন শীতকাল হয় তখন সাপ ব্যাঙ সব গর্তের মধ্যে ঢুকে যায়। আমরা মানুষ ঘুরে বেড়াচ্ছি, তার কারণটা হচ্ছে আমাদের রক্তটাকে সবসময় ফিল্টার করার জন্য একটা রিসাইক্লিং মেথড আছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস সেটা হচ্ছে কিডনি। সারাদিনে তারা 200 থেকে 400 লিটার জলকে পরিস্রুত করে দিচ্ছে।
আমরা যা খাচ্ছি এবং পরিশুদ্ধ রক্ত শরীরের মধ্যে পৌঁছে। ঠিক সেরকম মাটি রিসাইক্লিং মেথডটাকে, মাটি একটা এমন জিনিস যেখানে বিষ ফেলে দিলেও তোমার জন্য সে বিষ দিচ্ছে না, কিন্তু তোমার জন্য সবচেয়ে ভালো জিনিসটা, গাছের মূলের কাছে সবচেয়ে ভালো জিনিসটা তুলে ধরছে। কারণ টোটাল সিস্টেমটাকে আমরা না জেনে সভ্যতার নামে, পেটের দায়ে, উৎপাদনের জন্য টাকার লোভে প্রতি বছর বিশেষত দক্ষিণবঙ্গে প্রতি হেক্টর জমিতে কম করে পার ইয়ার 1 টন করে আমরা সার ঢালছি, এবং সেই সঙ্গে কীটনাশক, তার সঙ্গে তো কীটনাশক অতিরিক্ত আছে। এবং কীটনাশকটা আবার অদ্ভুত ধরনের, একটা দোকানে কিনলাম, দেওয়ার পরে কাজ দিল না, পাশের চাষি বলল তুই অমুকটা মার, ফলে দেখা গেল এমন একটা কীটনাশক আনা হচ্ছে যার দাম 10 গ্রামের দাম 1000 টাকা। যেমন বেগুন গাছে ওরা দিল, শশা গাছে দিলে রাত্রিবেলা শশা গাছে স্প্রে করলে সকালবেলা 100 গ্রাম শশা 1 কিলো হয়ে যায়। ফলে সেই হরমোন, স্টেরয়েড, ফলে আমাদের শরীরে সেই সমস্ত হরমোন গিয়ে এখনকার বাচ্চাগুলো মোটা হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আপনার এইটা যে আমার একটা কথাই মনে হয়েছে, মিনিয়েচার অভয়ারণ্য, মানে বায়োডাইভার্সিটির এত দারুণ একটা এক্সাম্পল বা একটা ইনস্ট্যান্স সত্যিই পাওয়া খুব রেয়ার। এবং আমি একটা জানিয়ে রাখি, এখানে কিন্তু বহু শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে কলেজের যারা বটানি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা প্রায়শই আছে এখানে ভিজিট করতে, এই এলাকার বহু কলেজ থেকে আসে। এবং ডেফিনেটলি আমি আজকে লাকি খুব সৌম্যবাবুকে এই পর্বে আমার চ্যানেলে নিয়ে আসতে পেরে। স্যার, সো মেনি থ্যাঙ্কস টু ইউ। আপনি এই কাজটা যে করছেন, আমি অনেক ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখলাম আজকে, এবং এই শেখাটা আমি চেষ্টা করব, যেহেতু আমি শিক্ষক, আমার ছাত্রদের মধ্যে যত সম্ভব ছড়িয়ে দিতে। আমরা এর মধ্যে একটা কাজ করছি, কাজটা হচ্ছে এই সমস্ত গাছগুলোকে নোমেনক্লেচার করিয়েছি, আমরা আইডেন্টিফিকেশন করিয়েছি। তাতে চন্দ্রশেখর বাবু ছিলেন এবং তার সঙ্গে কিছু মাস্টারমশাই, তার ছাত্রছাত্রীরা ছিলেন। তাতে আমরা দেখেছি প্রায় 330 রকমের জানা গাছের সঙ্গে পুরনো ঝোপ ঝাড়, বিশেষত ঔষধি গাছ, দক্ষিণবঙ্গের অত্যন্ত দুষ্প্রাপ্য। দক্ষিণবঙ্গের লোকেরা বন্যায় ডুবে যেত, 7 মাস 8 মাস ঘরের বাইরে বেরোতে পারতো না। তাহলে তখন যখন তাদের এই সমস্ত হতো, তারা বাঁচত কি করে? দে হ্যাভ নো মেডিসিন, নো মেডিসিনাল প্র্যাকটিসার অর ডক্টরস, নো হেল্পিং হ্যান্ড। তারা বেঁচে থাকতো, সুস্থ হয়ে থাকতো এবং তাদের অসুখ বিসুখ কমতো। তার মূল হচ্ছে সেই হার্বাল। আমরা এই হার্বালসের উপর কাজ করছি। এবং এই যে বলছি, এখানে এই যে গাছটা আছে, এটা হচ্ছে অপরাজিতা। 2 রকমের, সাদা আর বেগুনি। এরকম যা এসছে, এই পাশে আছে গোলমরিচ, যা এসছে আমরা তাকে রেখে দিয়েছি। এখন আমরা এই হার্বালসের উপর কাজ করছি এবং দেখা যাচ্ছে সমস্ত অধ্যাপকরা যারা এসছেন বাইরে থেকে আমার বায়োডাইভার্সিটি বোর্ডে, তারা বলছে আরে এটা তমুক গাছ, সেটা তমুক গাছ, এরকম ধরনের প্রচুর দুষ্প্রাপ্য গাছ আমরা যা পেয়েছি সেটাকে রক্ষণাবেক্ষণ করার দরকার আছে। এবং এই কারণে দরকার আছে, মানুষের সভ্যতার নামে নিজেকে পলিশ করতে গিয়ে প্রকৃতির ইকোসিস্টেমটাকে শেষ করে দিচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এখন ফোকাসে যে জিনিসটা দেখাচ্ছি সেটা আমাদের সাউথ বেঙ্গলে হয়তো রেয়ার স্পিসিস, কারণ এটা গোলমরিচ গাছ আমি দেখছি, এবং গোলমরিচের ফল এসে গেছে গাছটাতে, ফ্রুটিং স্টেজে রয়েছে এখন। তো এই যে জিনিসটা, গোলমরিচের আমাদের একটা ধারণা রয়েছে যে সাউথ বেঙ্গলে আমাদের সমুদ্র তীরবর্তী অঞ্চলে গোলমরিচ খুব একটা হয় না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে গোলমরিচ রীতিমতো হয়েছে এবং খুব ভালো না হলেও মোটামুটি কিন্তু ফল ধরেছে। ফলে এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা যে গোলমরিচ গাছ দারুণ। বাদুড়ের ঝাঁক অসাধারণ, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এরা এখন দিনের বেলায় হয়তো অতটা সক্রিয় নয়, কিন্তু রাতের বেলা এদের সক্রিয়তাটা বাড়বে। তবে এখন আমাদের এই প্রবেশে এরা হয়তো একটু বিরক্ত, সেই কারণে উড়ে বেড়াচ্ছে হয়তো। এদের টেরিটরিতে আমরা আজকে এসে গেছি বলে মনে হচ্ছে, অনধিকার প্রবেশ। যাই হোক, ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা। প্রচুর বাদুড় রয়েছে এখানে, কয়েক হাজার বাদুড়। এক্সেলেন্ট। আপনারা দেখছেন মনে হয় অসংখ্য বাদুড় ঝুলে রয়েছে, এবং যে ডাকগুলো শুনতে পাচ্ছেন এটা এদের দ্বীপ্রাহরিক, এখন গা ঝাড়া দেওয়ার সময়। মানে শয়ে শয়ে বাদুড় ঝুলে রয়েছে, ডানা গুছিয়ে, ডানা প্রসারিত করে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, অসাধারণ একটা দৃশ্য। এই যে প্রচুর প্রচুর বাদুড়।
আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওপরে বাদুড়ের একদম সমাহার বললে বা সম্মেলন হচ্ছে বললে খুব একটা বেশি বলা হবে না। তো এই যে প্রচুর বাদুড় রয়েছে, শয়ে শয়ে হাজারে হাজারে, ইন্দ্রনীলবাবুর কাছ থেকে আমি জেনে নেবো এই বাদুড়গুলো মোটামুটি কতদিন ধরে রয়েছে আপনাদের বাগানে? কিছু কম 100 বছর তো হবেই। 100 বছর? তখন আপনাদের ছোটবেলা থেকে দেখছেন? ছোটবেলা বলতে কি, দাদুও তখন বলতো যে এখানে ছিল, আরো বেশি জঙ্গল ছিল এখানে, তখন এই বাদুড়গুলো থাকতো এখানে। মানে সংখ্যাটা কি বেড়েছে না কমেছে? মাঝখানে বছর 5 আগে একটু কমে গেছিল, তো এই বছর লকডাউনের পর থেকে একটু বেড়ে গেছে আবার। মানে যারা ফল গাছ টাছ করেছেন তারা জাল টাল পেতে এদেরকে মেরে ফেলে। যেখানে খেতে মানে চলে যেত, এখানে তো থাকতো না, সন্ধ্যা হলে সব চলে যায়। হ্যাঁ, এবারে ফলের গাছ বা এখানে সব জাল টাল দিয়ে ওরা ধরতো, ধরে মেরে দিত। তারপরে এই বছর 2-3 লাস্ট একটু কমে গেছিল। এইবারে লকডাউনের ফলে বেশ কিছু বাদুড় বেড়েছে, আবার বেশ কিছু বেড়েছে। অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা, সামথিং আনক্যানি বাট ডিফারেন্ট। থ্যাংক ইউ। মানে আমাদের প্রায় 500 মিটার টোটাল লম্বা যদি হয়, পুরোটাই বাদুড়ে আছে এখানটা। মানে পুরো বাস্তুটা, পুরো এলাকাটা জুড়ে বাদুড় থাকে। ওই সামনের দিকটা বাদ দিয়ে পিছনের দিকটা পুরোটাই পুরো বাদুড় একদম ভর্তি। অসাধারণ, অসাধারণ। দেখছেন, এটা হচ্ছে এক ধরনের ঘাসের বীজ, ব্যাম্বু গ্রাস এই প্রজাতির নাম। এবং আমার দুটো পায়ে কিন্তু ন্যাচারাল একটা যেন ডিজাইন হয়ে গেছে। এটা ঘাসের বীজটা এত সুন্দরভাবে লেগেছে, অনেকে চোরকাঁটা ভাবতে পারেন, যেটা চোরকাঁটা নয়, এটা ব্যাম্বু গ্রাস ঘাসের বীজ। এই বাগান থেকে আমরা ফিরলাম তার একটা চিহ্ন নিয়ে। এই মুহূর্তে আমি ফোকাসে যে জায়গাটা দেখাচ্ছি, এটা সোমনাথ দাস অধিকারী বাবুদের পরিবারের একটা পারিবারিক পুকুর। এটা পুকুর না বলে এটা ছোটোখাটো দিঘি বলাও যেতে পারে, কারণ এর যা চারদিকে বিস্তার দেখছি আমি, এবং আমি এক্স্যাক্টলি দাঁড়িয়ে রয়েছি যার উপরে, সেটা আমি দেখাই একটু। এটা একটা ভেলা টাইপের করা রয়েছে, ফলে এই জিনিসটার উপর চড়ে পুকুরে যাওয়া যেতেই পারে। তবে আমি এখন যাব না, আমি এই পরিবারের যারা নেক্সট জেনারেশন সেরকম একজনের সঙ্গে একটু কথা বলে নেব। ইন্দ্রনীল দাস অধিকারী, সোমনাথবাবুর ছেলে। দাদা, আমি একটু জানতে চাইবো যে এই যে চারদিকের যে বায়োডাইভার্সিটি, একটা দারুণ এক্সাম্পল, তো এই পুকুর তো তার একটা অন্যতম অঙ্গ। এই পুকুরে মোটামুটি কি ধরনের মাছ রয়েছে? দেশি মাছ সব রকমই আছে, মানে আপনার চিতল, পাপটা বা নন্দাস, মানে নয়না মাছ যেটা বলে। নয়না মাছ তো খুব রেয়ার হয়ে গেছে এখন, ন্যাদোস যেটাকে বলা হয় আর কি। ন্যাদোস, এই ধরনের পুঁটি, সর পুঁটি, এই ধরনের অনেক মাছই আছে। দেশি মাছ, বোয়াল, মানে প্র্যাকটিক্যালি বাগুই এবং কেলেঘাই খুব কাছাকাছি, মানে নদী তীরবর্তী যেহেতু অঞ্চল, এখানে তাহলে নদীর বেশ কিছু মাছ এখানে পাওয়া যেতে পারে। গলদা চিংড়ি, গলদা আছে এই পুকুরে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে নদীর কাছাকাছি অঞ্চলে যে ন্যাদোস মাছটা, এটা কিন্তু একসময় প্রচুর পাওয়া যেত এবং একে গাধা মাছ বলা হতো, কারণ এই মাছটা এত সহজে টোপ খেয়ে নিত, কিছু একটা জড়িয়ে ফেলে দিলেই টোপ খেয়ে নিত। বলে ওটা একসময় খুব বেশি থাকলেও দূষণের কারণে এখন প্রায় বিলুপ্ত। সেটাকে আমাদের পুকুরে ন্যাদোস কে আছে। তো এছাড়াও কিছু রেয়ার মাছ আছে, যেমন পেন্সিল ফিশ বলে একটা মাছ নতুন পাওয়া গেছে, পেন্সিল বাটা যেটাকে বলি। হ্যাঁ, পেন্সিল বাটা, ওইটা গত বছরই পাওয়া গেছে, তার বাচ্চাও হয়েছে পুকুরে কিছু। আচ্ছা, আমি আরেকটা কথা জানতে চাইবো যে ধরুন এই যে টোটাল পুকুরে, এতে তো ইউজুয়ালি ঘরে কেমিক্যাল ব্যবহার করা হয় না, এটা ন্যাচারালি একটা সুন্দর, যেটা আমরা ইউজুয়ালি যেটা ওয়াটার বডি হওয়া উচিত, ন্যাচারাল ওয়াটার বডি, একদম সেই জিনিসটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পুকুরে কচ্ছপ কি আছে সে বলা যাবে না, হয়তো থাকতেও পারে, সেরকমভাবে নেট করা হয় না বা ধরা হয় না, মানে তো ছাঁচা হয় না খুব একটা। লাস্ট ছাঁচা কত বছর আগে হয়েছে? বেশ কিছুদিন আগে। থ্যাংক ইউ দাদা। অ্যাকচুয়ালি আমি আজকে আপনাদের এইখানে এসে সবচেয়ে এটা অবাক লেগেছে, মানে অলমোস্ট আমি বারবার একটা কথা মেনশন করছি, মিনি অভয়ারণ্য একদম, যেটা স্যাংচুয়ারি হয়তো খুব বড় করে বলা যায়, কিন্তু ছোটোখাটো মাপের একটা অভয়ারণ্য বলা যেতে পারে। থ্যাংক ইউ, আপনাদের এখানে খুব ভালো লাগছে। সোমনাথ দাস অধিকারী বাবুর পরিচয় কেবল জীববৈচিত্র্যের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ হিসাবে নন, খুব গুণী মানুষ, বহুমুখী দিকে উনার প্রতিভার বিস্তার এবং কাজের ছাপ রয়েছে। আমরা এখন যে সংগ্রহশালাটা দেখাচ্ছি তার মধ্যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন কিছু হস্তশিল্পের ছোঁয়া, যেটা কিন্তু ওনার নিজের হাতে করা। এটা কয়েকটা জিনিস রয়েছে, তার মধ্যে কিছু জিনিস নিচে নামানো হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখব।
শিল্পর সঙ্গে শিল্পী, মনে হয় এই সেগমেন্টের সাবটাইটেলটা এটাই বেস্ট হওয়া উচিত। সোমনাথ দাস অধিকারী বাবুর শিল্পী সত্তা কিছু ছোঁয়া আমরা দেখে নিচ্ছি এই পর্বে। স্যার যেটা দেখাচ্ছেন যদি একটু বলেন। এটা তখন আমরা একটু পার্টি টার্টি করতাম, সে অবস্থায় একজনের বাড়িতে ছিলাম, কাঠের টুকরা দিয়ে কাজ করতে করতে, সেটা হবে তা 45 বছর আগে দিয়ে কাজ করতে করতে এই লেনিনের মূর্তিটা হয়ে গেছে। তো এখন দেখছি মোটামুটি শিক্ষানবিশ হিসাবে প্রথম কাজটা আমার খারাপ নয়। এরপরে আমি একটা শকুন্তলার একটা লেখা পড়তে পড়তে, সেখানে কাপড় পরা শকুন্তলা শুয়ে আছে, প্রেমপত্র বলে একটা 12টা নায়িকার ইতিহাস ছিল, সেখানে এই শকুন্তলা আমি কাটতে আরম্ভ করি। এই শকুন্তলা এটা কঁদবেলের কাঠটা, হ্যাঁ কঁদবেলের কাঠটা এই নারুন ফারুন দিয়ে তৈরি করা, এই হচ্ছে শকুন্তলা। অসাধারণ না এটাই নামি না স্যার, যেটা হাতে দেখছি আপনার ওটা ওই মূর্তিটা সম্পর্কে একটু বলুন যদি। এই হচ্ছে গ্রিক দেশের মিলো দ্বীপে এক কৃষক প্রায় 200 বছর আগে একটা গুহার মধ্যে তাকে পায়। এটা পৃথিবীর একটা অত্যাশ্চর্য মূর্তি এবং শ্রেষ্ঠতম শিল্প সুষমা মণ্ডিত। সবচেয়ে আকর্ষণীয় রহস্যটা হচ্ছে এই হাতটা নেই আর এই হাতটা নেই। পৃথিবীর যে আর্ট ক্রিটিক মানে রসিক ব্যক্তিরা, শিল্প সমালোচক, তারা বলেছিলেন যে একটা এই ফিগারটাকে নিয়ে ইন্টারন্যাশনাল ফিগার বলে, গোল্ডেন ট্রায়াঙ্গেল, বুকের মাপ, কোমরের মাপ আর এই পাছার মাপ, এটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই রেশিওটা পারফেক্ট হলে সবচেয়ে বিশ্ববিখ্যাত সুন্দরী হয়। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এর হাতটা কাটা আছে বলেই সে এত সুন্দরী। এবং ইউরোপীয় নারীর যে রূপ, মানে তার শরীরের শুধু মুখাবয়ব নয়, সেটা আমি সেই অরিজিনাল যে মার্বেল মূর্তি তার ছবি থেকে এটা অনুকরণ চেষ্টা করছি। এটা মেহগিনি কাঠ, মেহগিনির উপর। হ্যাঁ, আমাদের দেশে যে সবচেয়ে দামি মেহগিনি কাঠ, পালিশ করার পরে ন্যাচারাল ডাইগুলো, ন্যাচারাল কালারগুলো দেখা যাচ্ছে দিলে এটা এই রংটা বেরোবে, এই সে রঙের কালার, এবং এটা কালো হয়ে যাবে, বার্নিশ করলে এটা কালো রঙ হয়ে যাবে। এটা মেহগিনি কাঠ। আমি দেখাচ্ছি, আমি ওনার কাছ থেকে জেনে নেবো। স্যার যেটা হাতে রয়েছে সেটা সম্পর্কে যদি একটু বলেন। সেটা আদপে একটা আম গাছের ডালা, এই দিকটা তার মাদার গাছের সঙ্গে ছিল, আর এটা এরকম অবস্থায় ছিল। এবারে আমার চোখে আসে একটা ভালো জ্যান্ত গাছের উপরে, সেটাকে কেটে আমরা নামানোর পরে দেখা গেল এটা পর গাছ। দেখা যাচ্ছে একটা বাচ্চা, এই যে হাত, এটা মাথা, এটা একটা হাত, সে মায়ের কোলে লটকে আছে বলতে গেলে। এটা মা, তার মাথার বেনি, এটা তার হাত। কার্টুন কুটুম ঘরানোর মতো। হ্যাঁ, ইকাবানা। আমরা নাম দিচ্ছি অরণ্য মাতার কোলে মানব শিশু। আসলে মানুষ তো অরণ্য মাতার কোলেই, আর সেই প্রতীকী শিল্পটাকে কিন্তু প্রকৃতি তৈরি করেছে। এখানে কিন্তু আমি কোনো কিছুই, আমার কোনো হাত নেই, আমি কোনো কিছু কাটিনি, কোনো ডালপালা কাটিনি, কিন্তু এইগুলো একটু কেটে দিয়েছি, আর এইটা কেটেছি, আর এই গাছটা কেটে নিয়েছি। এছাড়া পুরোটা কিন্তু প্রকৃতির তৈরি, অর্থাৎ প্রকৃতি সবচেয়ে বড় শিল্পী। আর একটা আমার কালেকশন আছে, এটাও একটা এরকম ধরনের পরগাছা। এটা দেখছেন পেছন পাশটাতে আম গাছের ডাল, তাতে কিছু অ্যাফাইট মানে পোকার মতো গোল গোল। এবারে এটা আমাদের মূল বিষয়বস্তু সামনের দিকটা, এটাতে দেখলে মনে হবে একটি মেয়ে, এটি নারী, এটি একটি পা, এটি একটি পা, এটা তার পেছন ব্যাক, কোমর হয়ে বুক, এটা মাথা, দুটো হাতের উপর একটা বাচ্চা। অসাধারণ। দুটো হাতের উপর একটা বাচ্চা। আমি জাস্ট মুভ করাচ্ছি। এটা হচ্ছে রামকিঙ্কর বেজ, শান্তিনিকেতনের শিল্পী, তার একটা আদিবাসী মূর্তি ছিল। এই আর্টটা আমি সেখানে দেখছিলাম। আমি ছবিটার পাশাপাশি আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন একদম রামকিঙ্কর বেজ, মানে একটা প্রভাব রয়েছে রামকিঙ্কর, মানে একদম পুরো আদিবাসী একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে তার তৈরি করা মূর্তি ছিল। আর এইটা একটা বাঁশ। এই বাঁশটা আমার এক বিজ্ঞানী বন্ধু, উনি ত্রিপুরাতে যে গিয়েছিলেন, সেখানে বাঁশটা নিয়ে এসেছেন। মানে এটা লোকাল বাঁশ নয়, ত্রিপুরার বাঁশ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে
এই যে ম্যাক্সিমাম ফোরাসটা কম আছে, ফাঁপাটা বেশি, তা নিয়ে আসার পরে ঘনত্বটা খুব বেশি আছে। হ্যাঁ, কলকাতার অফিসে যেতে উনি আমাকে বললেন যে আপনি এটা নিয়ে যান। তার পাশে বন্ধু বান্ধবরা ছিল বলে, সোনদেবকে তুমি বাঁশ দিচ্ছ? এবারে যখন বাড়িতে নিয়ে এলাম তখন আমার একটা নাতনি আছে 4 বছর, এরকম তখন 4.5 বছর বয়স। এইটা দেখে সে বললো, দাদু এটা তো দুর্গা ঠাকুর। হ্যাঁ, দুর্গা ঠাকুর। পরে আমি কাটতে আরম্ভ করলাম, কাটতে কাটতে এই মুখটা হচ্ছে দুর্গা ঠাকুরের। মানে এটাকে আরো কিছু কাজ বাকি আছে না, এটা ফাইনাল? না, ফাইনাল আর কিছু করতে চাইছি না, কেন সময় পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে আমাদের দেশে রক্তচন্দন গাছ হয় না, কিন্তু আমাদের এই এলাকাতে, পটাশপুর এলাকাতে কিছু লোকের রক্তচন্দন গাছ ছিল। সে ঠিক বুঝতো না যে রক্তচন্দন গাছটার কি মূল্য। আমি যখন দেখলাম তখন অলরেডি ওই বাঁধের উপর পড়েছিল, ঘুম পোকা তাকে কেটেছে, একটা গোটা লগ। আমি তাকে বললাম, সে আমাকে দিয়েও দিল, একটা গাছের লগ আমাকে দিল, প্রায় 2.5 ফুট 3 ফুট বেড়ে একটা চন্দন গাছের লগ দিতে। আমি তাকে কেটে বানালাম। এটা হচ্ছে ইটারনাল কিস, আমাদের যে রদা ফরাসি বিখ্যাত ভাস্কর্য তৈরি করেন। এটি নারী, এটি পুরুষ। প্রকৃতিতে নারী হচ্ছে পৃথিবী আর পুরুষ হচ্ছে পরা, প্রকৃতির সঙ্গে সেই মহাকাশেতে থাকে, কিন্তু নারীর সংস্পর্শে এসে তাকে অবলম্বন করেই পুরুষ তার নিজের রূপকে প্রকাশ করে। এই যে ভারতীয় আধ্যাত্মিকতার একটা দিক যেটা রদা বানিয়েছিলেন, সেইটা আমি কেটে তৈরি করেছি। এবং রক্তচন্দন গাছের যে ফাইবারটা, এটা কিন্তু রং করা নয়, কিন্তু ন্যাচারাল যে ভেতরকার যে ফাইবারগুলো, সেটা দিয়ে এই রক্তচন্দন গাছের রদার মূর্তির অনুকরণে, তিনি বিশ্ববিখ্যাত শিল্পী, আমি অনুকরণে কাটতে চেষ্টা করেছি। দারুণ। আরো কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি। এটা একটা নারকেল, এটা একটা নারকেল, এটা একটা নারকেল, বুঝতে পারছেন, নারকেলের ভেতরটাকে বের করে নেওয়া হয়েছে ওপরটা। এবারে এইটাকে আমরা রবীন্দ্রনাথ করতে চেয়েছিলাম, কিন্তু রবীন্দ্রনাথ হয়নি। এই কারণে রবীন্দ্রনাথের মাথায় ঝুটি ছিল না, বাউল নাম দিচ্ছি। হ্যাঁ, এটা বাউল শেপে এসছে। বাউল শেপে, এটা কিন্তু সিম্পলি একটা নাম, অনেকটা তান্ত্রিকের শেপেও মনে হচ্ছে। অনেকটা তান্ত্রিক শেপও এসছে না, বাউল ধর্মে বাউলের এটা তান্ত্রিকতা একদম। আরেকটা আমরা দেখতে পাচ্ছি কাঠবিড়ালির কিছু একটা রয়েছে, ওটা স্টাফড মনে হয়। হ্যাঁ, কাঠবিড়ালিটা আমার দেশে এককালে প্রচুর ছিল, এখন কমে গেছে হাইড্রিং চাষে বীজ ব্যবহার করার ফলে। তো এটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল রাস্তায়, আস্তে আস্তে সেইখানে আমরা পাই। সেখানে পাওয়ার পর এটাকে স্টাফ করা হয়েছে ওষুধপত্র দিয়ে, মোটামুটি কিছুই হবে না। স্কুলে আমাদের যে সমস্ত বায়োডাইভার্সিটি প্রোগ্রাম করতে যাচ্ছে, প্রোগ্রাম হয়, সেখানে আমরা দেখাই। কেন অনেক ছেলে মেয়ে আজকালকার কাঠবিড়ালি দেখেনি। এই কাঠবিড়ালি প্রভু রামচন্দ্র নাকি সেতু বন্ধনে সাহায্য করেছিল বলে হাত বুলিয়ে দিয়েছিল, আর তার 5টা আঙুলের। এটা কত বছরের পুরনো স্টাফ? 4-5 বছর হয়ে গেল। মানে এটা থাকবে সামনে আরো? কিছু হবে না, মাঝে মধ্যে ওই ব্রাশ করতে হবে, আর একটু সলিউশন, গ্লিসারিন আর অ্যালকোহল মিশানো সলিউশন দিলে পরিষ্কার থাকে, চকচকে থাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।